আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু ঋতু বর্ণন। লিখেছেন আলাউল। প্রথমে কবি পরিচিতি সম্পর্কে জেনে নিব। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি আলাউলের জন্ম আনুমানিক ১৬০৭ সালে ফরিদপুরের ফাতেহাবাদে এবং মৃত্যু ১৬৭৩ সালে আরাকানে। তার বিখ্যাত সাহিত্যকর্মগুলির মধ্যে রয়েছে পদ্মাবতী, তোহফা, সতীময়ন, লহরচন্দরা, সপ্তপয়কর এবং সেকান্দারনামা, যা মূলত ফার্সি ও হিন্দি কাব্য অবলম্বনে রচিত এবং বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। জন্ম ও জীবন। জন্ম আনুমানিক ১৬০৭ খ্রিস্টাব্দে, মনান্তরে ১৫৯৭ খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার ফাতেহাবাদ পরগনার জালালাপুর গ্রামে। আলাউল জন্মগ্রহণ করেন কত সালে? ১৬০৭ খ্রিস্টাব্দে, মনান্তরে ১৫৯৭। এবার কোথায় জন্মগ্রহণ করেন? ফরিদপুর জেলার ফাতেহাবাদ পরগনার জালালপুর গ্রামে। তার পিতা সৈয়দ মোবারক, যিনি আরাকানের রাজার অমাত্য ছিলেন। তার পিতা সৈয়দ মোবারক, তার পিতার নাম কি ছিল? সৈয়দ মোবারক, যিনি আরাকানের রাজার অমাত্য ছিলেন। আরাকানে আগমন। জলদস্যুদের হাতে পিতার মৃত্যু হলে কৃতদাস হিসেবে তিনি আরাকানে নীত হন এবং সেখান থেকেই তার সাহিত্য জীবনে শুরু হয়। তাহলে আমরা কি পাচ্ছি? জলদস্যুদের হাতে তার পিতার মৃত্যু হয়। কাদের হাতে? আলাউলের পিতার মৃত্যু হয় জলদস্যুদের হাতে এবং তার পিতার মৃত্যুর পরে কৃতদাস হিসেবে তিনি আরাকানে নীত হন এবং সেখান থেকে তার সাহিত্য জীবনের শুরু হয়। রাজদরবারে গমন। রাজদরবারে কিভাবে তার অবস্থান? আরাকানের রাজদরবারে তিনি কবি ও পণ্ডিত হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। সাহিত্যকর্ম। আলাউল মূলত ফার্সি ও হিন্দি থেকে বাংলা অনুবাদ করেছেন এবং কিছু মৌলিক রচনাও করেছেন। তার প্রধান সাহিত্যকর্মগুলো হলো পদ্মাবতী ১৬৪৮, মালিক মোহাম্মদ জায়সীর পদুমা বধ থেকে অনুবাদ করা তার শ্রেষ্ঠ ও বিখ্যাত কাব্য। তাহলে পদ্মাবতী কি পাচ্ছি আমরা? পদ্মাবতী হলো আলাওলের শ্রেষ্ঠ কাব্য, শ্রেষ্ঠ ও বিখ্যাত কাব্য, যেটি মালিক মোহাম্মদ জায়সী, যিনি একজন হিন্দি কবি ও সাহিত্যিক, মালিক মোহাম্মদ জায়সীর পদুমা বধ থেকে অনুবাদ করা। এখানে পদ্মাবতীতে ওই পদুমা বধ যে চরিত্র আছে বা যে কাহিনী আছে, সেই কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে তিনি নতুন কিছু সংযোজন করেছেন। তারপরে দেখো, তার লেখা আমরা পাচ্ছি তোহফা, ইউসুফ রচিত তোহফাতুন নাসাই থেকে অনুবাদিত একটি নীতিমূলক কাব্য। তারপরে সতীময়ন লহরচন্দ্র, যেটি লিখিত হয়েছে ১৬৫৯ সালে। চাঁদ মনোহর কাব্য থেকে অনুবাদিত। তারপর আমরা কি পাচ্ছি? সপ্তপয়কর, নিজামীর হপ্তপয়কর অবলম্বনে রচিত। তাহলে সপ্তপয়কর কোনটা থেকে রচিত? হপ্তপয়কর অবলম্বনে রচিত। এবং হপ্তপয়কর কে রচনা করেছেন? হপ্তপয়কর নিজামী রচনা করেছেন। হপ্তপয়করের রচয়িতাকে নিজামী এবং নিজামের হপ্তপয়কর থেকে সপ্তপয়কর রচনা করেন আমাদের আলাউল। তারপর আমরা পাচ্ছি সেকান্দারনামা, যেটা নিজামীর ইস্কান্দারনামা থেকে অনুবাদ করা। নিজামীর ইস্কান্দারনামা। তাহলে সেকান্দারনামার উৎস কোথায়? ইস্কান্দারনামা, এবং ইস্কান্দারনামার রচয়িতাকে নিজামী। সৈয়দ আলাউলের অন্যান্য কাজের মধ্যে আমরা পাচ্ছি রাগ তালনামা, সঙ্গীত বিষয়ক মৌলিক রচনা, এবং সাইফুল মুলুক বদিউজ্জামাল। এবার আমাদের যে ঋতুবর্ণন যে কবিতাটা, এই কবিতার উৎস সম্পর্কে আমরা জানবো। ঋতুবর্ণন কবিতার উৎসটা কোথায়? ঋতুবর্ণন কবিতাটির উৎস হলো মধ্যযুগের বিখ্যাত কবি আলাউল রচিত মহাকাব্য পদ্মাবতী। তার মানে আমরা কি পাচ্ছি? আমাদের ঋতুবর্ণন কবিতা পদ্মাবতীর একটি অংশ বা উৎস। আমাদের ঋতুবর্ণন কবিতার উৎস হলো পদ্মাবতী কাব্যগ্রন্থের যে কোনো একটা অংশে ঋতুবর্ণন যে কবিতাটা আছে, এই কবিতা তুলে ধরা হয়েছে, সেখান থেকে আমাদের পাঠ্য বইয়ে এটা তুলে দিয়েছে। তাহলে আমরা কি পাচ্ছি? পদ্মাবতীর যে কাব্যগ্রন্থ, সেই পদ্মাবতী কাব্যগ্রন্থের ঋতুবর্ণন যে খণ্ড আছে, সেই ঋতুবর্ণন খণ্ড থেকে আমরা এই ঋতুবর্ণন খণ্ড থেকে আমরা ঋতুবর্ণন কবিতাটা পাচ্ছি। পদ্মাবতী কাব্যগ্রন্থের ঋতুবর্ণন খণ্ড থেকে আমরা ঋতুবর্ণন কবিতাটা পাচ্ছি। এবার আমরা যদি এর উৎস এবং প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করি, তাহলে
আলাউল মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং মূল কাব্যগ্রন্থ হলো পদ্মাবতী। এটি আলাউলের বিখ্যাত কাব্যগ্রন্থ। আহ কাব্যগ্রন্থ বা মহাকাব্য বলতে পারি, কারণ এটি একটি কাহিনী কাব্য। আমাদের যে পদ্মাবতী আছে, পদ্মাবতী একটি কাহিনী কাব্য, যেটাকে মহাকাব্য বললেও ভুল হবে না। তবে সার্থক মহাকাব্যের যতগুলো গুণ দরকার, সে গুণ তার মধ্যে নাই। এবার আমরা বিষয়বস্তু সম্পর্কে যদি আলোচনা করি, ঋতু বর্ণন খণ্ডটিতে বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এই 6 ঋতুর প্রকৃতি ও পরিবেশের বর্ণনা আছে, যা বাংলার রূপকে ফুটিয়ে তোলে। আমাদের ঋতু বর্ণন কবিতার বিষয়বস্তু হলো আমাদের আহ যে বাংলায় যে 6 ঋতু আছে, এই 6 ঋতুর যে প্রকৃতিতে যে প্রভাব পড়ে, এবং প্রকৃতিতে প্রভাব পড়লে এই ঋতু পরিবর্তনের সাথে সাথে যে মানুষের মনেরও যে পরিবর্তন ঘটে, সেটি তার ঋতু বর্ণন কবিতায় ফুটিয়ে তুলেছে। এবার কবিতার বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা বলতে যাই, প্রকৃতি ও মানব মনের সম্পর্ক। কবি শুধু প্রকৃতির বর্ণনা দেননি, বরং ঋতু পরিবর্তনের সঙ্গে মানুষের মনের পরিবর্তন ও আবেগকেও তুলে ধরেছেন। এখানে কবি শুধু প্রকৃতির বর্ণনা দেননি, এই 6 ঋতুর যে বর্ণনা দিয়েছেন, এই ঋতুর পরিবর্তনের সাথে সাথে মানুষের মনের পরিবর্তন ও আবেগকে তুলে ধরেছেন। আমরা যদি চিত্রকল্প দেখি, বা চিত্রকল্প হলো আমাদের এই কবিতায় কোন কোন দৃশ্যপট বা চিত্র তুলে ধরা হয়েছে, সেই চিত্রকল্পের মধ্যে আমরা প্রথমেই পাচ্ছি বসন্তকাল, বসন্তের কোকিল, মলয় সমীর, গ্রীষ্মের উত্তাপ, বর্ষার জল, শরতের শুভ্রতা। এইসব এইসব প্রাকৃতিক উপাদানের মাধ্যমে ঋতুর রূপ জীবন্ত হয়ে উঠেছে। এবার ভাষা শৈলীর কথা যদি বলতে যাই, মধ্যযুগের কাব্যিক ভাষা ও অলংকার ব্যবহার করা হয়েছে, যা তৎকালের সাহিত্যিক ধারার পরিচায়ক। এখানে ভাষা শৈলী হলো মধ্যযুগের কাব্যিক ভাষা ও অলংকার ব্যবহার করা হয়েছে, যা তৎকালীন সাহিত্যিক ধারার পরিচায়ক। যেহেতু মধ্যযুগে রচনা করা হয়েছে, সেহেতু অবশ্যই মধ্যযুগের কাব্যিক ভাষা থাকবে। এটা আধুনিক যুগের কাব্যিক ভাষা আসার প্রশ্নই ওঠে না। এবার আমরা ঋতুবর্ণন কবিতায় যদি চলে যাই, ঋতুবর্ণন কবিতায় আমরা প্রথমেই পাচ্ছি প্রথম লাইনে, প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব। প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, প্রথমে বসন্ত ঋতুর উল্লেখ করে বলতেছে নবীন পল্লব। নবীন পল্লব অর্থাৎ নতুন পাতার আগমন। বসন্তকালে আমরা দেখতে পাই গাছ ফাঁকা থাকে, শীতকালে গাছের পাতা ঝরে যায়, এবং বসন্তকালে ওই গাছ থেকে আবার নতুন করে পল্লব বা পাতা জন্মায়। তাহলে প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব অর্থাৎ প্রকৃতিতে যে সজীবতা ছড়িয়ে থাকে, সেই সজীবতার বার্তা নিয়ে বসন্ত ঋতু আবির্ভাব ঘটে। মানে আমরা যখন দেখি যে শীতকালে গাছের পাতা ঝরে যাচ্ছে, পত্র ঝরা উদ্ভিদ আমরা দেখতে পাই, আমাদের দেশে অনেক আছে। মেহগনি গাছ দেখি যে পাতা ঝরে যায়, রাস্তার দুপাশে মেহগনি গাছ, গাছে পাতা নেই। তবে বসন্ত ঋতু আসার সঙ্গে সঙ্গে ওই নতুন গাছগুলো নতুন পল্লবে সবুজ পাতায় ভরে যাচ্ছে, যেটাকে প্রকৃতিতে যে একটা সজীবতা, সেই সজীবতার বার্তা আমরা পাচ্ছি। তারপর দেখো, দুই পক্ষ আগে পাচ্ছে মধ্যে সুমাধব। দুই পক্ষ আগে পাচ্ছে মধ্যে সুমাধব। আমরা প্রথমে বসন্ত ঋতুর কথা জানলাম। বসন্ত ঋতুর আগে আছে শীতকাল, এবং বসন্ত ঋতুর পরে আছে গ্রীষ্মকাল। বসন্ত ঋতুর আগে শীতকাল এবং বসন্তের পরে গ্রীষ্মকাল। এজন্য বলা হচ্ছে দুই পক্ষ আগে পাচ্ছে মধ্যে সুমাধব। মানে বসন্ত ঋতুর আগে হলো শীত এবং পরে হলো গ্রীষ্ম, দুটো দুই রকম। শীত মানে প্রচন্ড শীত, এবং গ্রীষ্মকালে প্রচন্ড গরম। এজন্য বলতেছে দুই পক্ষ আগে এবং পাচ্ছে। আগে আছে শীত, পরে আছে গ্রীষ্ম। দুই পক্ষ আগে পাচ্ছে মধ্যে সুমাধব। মধ্যে বসন্ত ঋতু, অর্থাৎ প্রকৃতির মধুর, প্রকৃতিকে যে সুমধুর করে তুলতেছে, যে সজীব করে তুলতেছে, সেই মধ্যে থাকার অবস্থানকে বোঝাচ্ছে। মানে বসন্ত ঋতুর অবস্থান এমন একটি জায়গায় যে তার আগে প্রচুর ঠান্ডা, তারপরে প্রচুর গরম, কিন্তু মাঝখানে সে একটা কোমল, মানে সবাই বসন্ত ঋতু পছন্দ করে, না শীত না গরম। এই জন্য বলতেছে দুই পক্ষ আগে পাচ্ছে মধ্যে সুমাধব। পরের লাইনে দেখো, মলায়া সমীর হইলা কামের পদাতি। মলায়া সমীর হইলা কামের পদাতি। মলায়া সমীর কি? মলায়া সমীর হলো দক্ষিণা বাতাস। হইলা, যেহেতু এটা মধ্যযুগে রচিত, মধ্যযুগের কাব্যিক ভাষায় হইলা অর্থ হলো। তাহলে কি পাচ্ছি? মলায়া সমীর হইলা কামের পদাতি। মলায়া সমীর অর্থাৎ দক্ষিণা বাতাস, হইলা অর্থাৎ হলো কামের পদাতি। কামের পদাতি হলো প্রেমের দূত।
কামের পদাতি, কাম হলো কামদেব, কামদেব হলো প্রেমের দেবতা। হিন্দুদের কামের দেবতা হলো মদন, মদনকে বলা হয় কামদেব বা প্রেমের দেবতা। তাহলে কি বলতিছে, মলয়া সমীর হইলা কামের পদাতি, আমরা মলয়ার অর্থ পেলাম দক্ষিণা বাতাস, হইলা হলো কামের পদাতি হলো প্রেমের দূত। এই বসন্তকালে মানুষের মনে যে প্রেমের একটা আবেশ বাড়িয়ে তোলে সেটার কথা বলা হচ্ছে। এমন একটা পরিবেশ, এমন একটা ঋতু যেখানে না গরম না ঠান্ডা, চারিদিকে ফুল পাতা সুরভিত করে তোলে। এই ফুল পাতা সুরভিত একটা যে পরিবেশ, এই প্রকৃতিতে মানুষের মনে প্রেম জাগে, মানুষের মনে ভাব বাড়িয়ে তোলে। তাই বলতেছে এই সময় কামের পদাতি মানে প্রেমের যে দূত আছে, কামদেবের আবির্ভাব ঘটে। তারপরে দেখো, মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি, মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি, কইল অর্থাৎ করল। কুসুমিত কিংশুক সঘন বনলাল, মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি, কুসুমিত কিংশুক সঘন বনলাল। এখানে কুসুমিত অর্থ ফুলে ভরে গেছে এমন, কিংশুক অর্থ পলাশ ফুল, সঘন মানে ঘন হয়েছে এমন, বনলাল, বনলাল মানে বনটা লাল হয়ে গেছে। পলাশ ফুল যখন ফোটে আমরা পলাশ ফুলের রং জানি, পলাশ ফুলের রং হলো লাল। এখানে বলতেছে ফুলে ফুলে যখন ভরে যায় পলাশ ফুল, ঘন হয়ে ফুলে ফুলে ভরে যাচ্ছে, তখন একটা বন মনে হচ্ছে, সেই বনটা লাল হয়ে গেছে এমন মনে হয়। আর শিমুল পলাশ ফুল যখন নিচে পড়ে, পলাশ ফুল নিচে পড়লে নিচেটা লাল আর লাল হয়ে যায়, আমরা দেখতে পাই পলাশ ফুল যখন নিচে পড়ে সে লাল আর লাল। পলাশ ফুল আমরা দেখেছি শীতকালে ফোটে বা শীতের শেষে। এখানে কবি বোঝাচ্ছে যে মনোমুগ্ধকর যে একটা পরিবেশের সৃষ্টি হয়, চারিদিকে ফুল ফলে ভরে যায়, শুধু যে পলাশ ফুল ফোটে তা না, এবং আরো অনেক ফুল ফোটে। সেই ফুলগুলো চারিদিকে সুরভিত করে তুললে মৌ মৌ একটা রব বা একটা পরিবেশ সৃষ্টি হয়। তারপরে দেখো, পুষ্পিত সুরঙ্গ মল্লে লবঙ্গ গুলাল, পুষ্পিত সুরঙ্গ অর্থাৎ শোভনীয়, পুষ্পিত সুরঙ্গ অর্থাৎ শোভনীয়, মল্লী অর্থাৎ বেলি ফুল, লবঙ্গ গুলাল অর্থাৎ আবির বা গুরু মেশানো রং। আমরা বিভিন্ন অনুষ্ঠানে, উৎসব অনুষ্ঠানে আমরা আবির ব্যবহার করি, রং, যে রংটা মানুষের মুখে ব্যবহার করা হয়। এবার বলতিছে এই যে বেলি ফুল, লবঙ্গ ও রঙিন আবিরের সাজে প্রকৃতি নতুন রূপে সাজে। এই আমরা যেরকম বিভিন্ন অনুষ্ঠানে আবির দিয়ে রাঙিয়ে তুলি, ঠিক তেমনি বসন্ত ঋতু তার ফুল দিয়ে, লবঙ্গ দিয়ে, তার রঙিন একটা যে পরশ আছে সেই রঙিন পরশ দিয়ে প্রকৃতিকে নতুন রূপে সাজিয়ে তোলে। আবির যেমন আমাদের নতুন অনুষ্ঠানকে, আমাদের বিভিন্ন অনুষ্ঠানকে নতুন একটা আলাদা রূপ দেয়, ঠিক তেমনি বসন্ত ঋতুতে এই সমস্ত ফুলের সমাবেশ, আহ এই রং, এই ফুলের সমাবেশকে এই রঙের সঙ্গে তুলনা করেছে। এই রঙিন আবিরের সাজে প্রকৃতি নতুন রূপে সজ্জিত হয়। তারপরে দেখো, ভ্রমরের ঝংকার কোকিল কলরব, ভ্রমরের ঝংকার, ভ্রমরের ঝংকার, ভ্রমরের ঝংকার অর্থাৎ কি, ঝংকার অর্থাৎ হলো গুঞ্জন। ভ্রমর তো আমরা চিনি, ভ্রমর অর্থাৎ ওই ফুলে ফুলে যে কালো একটা ভ্রমর পড়ে, ঘুরে বেড়ায় মৌ মৌ করে ঘুরে বেড়ায়, সেটা হলো ভ্রমর। ভ্রমরের ঝংকার অর্থাৎ গুঞ্জন, কোকিল কলরব, আমরা বসন্তকালে ভ্রমরের ঝংকার শুনতে পাই, কোকিলের কলরব শুনতে পাই। শুনিতে যুবক মনে জাগে অনুভব, শুনিতে যুবক মনে জাগে অনুভব। এখানে প্রেমময় যে পরিবেশ, এই প্রেমময় পরিবেশ সৃষ্টি হওয়ার কথা বোঝাচ্ছে। নানা পুষ্পমালা গলে বড় হরষিত, বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত, নানা পুষ্পমালা গলে বড় হরষিত, বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। এখানে সাজগোজের যে উৎসব মুখর পরিবেশ, সেই উৎসব মুখর পরিবেশের কথা বলা হচ্ছে। এখানে বলছে নানা পুষ্পমালা মানে ফুলের যে মালা, গলে বড় হর্ষিত মানে আমাদের গলায় শোভা পায়। পুষ্পের মালা, এই যে আমরা পড়েছি আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। এখানে কবিও বলতেছে যে নানা পুষ্পমালা, এই পুষ্পের মালা, ফুলের মালা গলায়, আমাদের গলায় বড় হর্ষিত, আমাদের গলায় বড্ড শোভা পায়। বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত,
এই বসন্তকালে যেহেতু আমাদের মন মেজাজ সকলেরই ভালো থাকে, এই জন্য বসন্ত আসলেই মানুষগণ, আমাদের যে মানুষজন বা আহ, যে যৌবন যেটাকে বলি, তরুণ যে বয়স, সেটা আনন্দে মেতে মেতে ওঠে। নতুন নতুন শাড়ি পরে, পাঞ্জাবি পরে তারা এই বসন্ত ঋতু পালন করার জন্য ব্যস্ত হয়ে ওঠে। এখানে যে সাজগোজের কথা বলা হয়েছে, সেই সাজগোজের উৎসব মুখর পরিবেশের যে ভাবটা, যে মূর্তিটা, সেটা ফুটে উঠেছে। তারপর দেখো, নিদাঘের সময়ে অতি প্রচন্ড তপন, রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে স্মরণ। এখানে নিদাঘ অর্থাৎ গ্রীষ্মকাল, সময় অর্থাৎ সময়, অতি প্রচন্ড তপন অর্থাৎ তপন অর্থ সূর্য। এখানে বলতেছি গ্রীষ্মকাল চলে এসেছে, চারপাশে অসহনীয় উত্তাপ ছড়িয়ে পড়ে। নিগাদ অর্থ গ্রীষ্মকাল, গ্রীষ্মকালে অতি প্রচন্ড যে অসহনীয় যে সূর্যের যে তাপ, এই তাপ সহ্য করা খুবই কষ্টকর। চারপাশে অসহনীয় উত্তাপ ছড়িয়ে পড়ে। রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণের স্মরণ। রৌদ্র ত্রাস অর্থাৎ রোদের ভয়, চরণের স্মরণ, স্মরণ অর্থাৎ আশ্রয়। এখানে বলতেছে রোদের তীব্রতার ভয়ে মানুষ ছায়ায় আশ্রয় খোঁজে। গ্রীষ্মকালে যে রৌদ্রের যে ত্রাস, এই রৌদ্রের ভয়ে মানুষ নিরাপদ আশ্রয়স্থল খুঁজে কোথায়? ছায়া, যেখানে ছায়া পায় সেখানে আশ্রয় গ্রহণ করে। তারপরে দেখো, চন্দন চম্পক মাল্য মলয়া পবন, সতত দম্পতি সঙ্গে ব্যাপিত মদন। চন্দন চম্পক অর্থাৎ চাপা ফুল, মাল্য মলয়া পবন অর্থাৎ দক্ষিণা বাতাস। এখানে বলতেছে চন্দনের সুগন্ধি চাপা ফুলের মালা ও দক্ষিণা বাতাসে মনে কিছুটা শান্তি আনে। চন্দনের সুগন্ধি, চাপা ফুলের মালা ও দক্ষিণা বাতাস মনে কিছুটা শান্তি আনে। সতত দম্পতি সঙ্গে ব্যাপিত মদন। এখানে মদন অর্থ কামদেব, আমি একটু আগে বলেছি মদন অর্থ কামদেব, আগেও বলেছি। এই কামদেবের স্ত্রীর নাম কি আমরা কি জানি? কামদেবের স্ত্রী হলো মদন প্রিয়া। এই প্রেমের দেবতার স্ত্রীর নাম হলো মদন প্রিয়া। প্রেমের দেবতার অনেকগুলো নাম আছে, একটা নাম এখানে, দুটা নাম পেলাম, একটা হলো মদন, একটা হলো কামদেব, আর একটা হলো অতনু, আর একটা হলো অতনু, আর একটা হলো অনাঙ্গ। কতগুলো নাম পেলাম? চারটা নাম পেলাম। মদন, কামদেব, অতনু, অনাঙ্গ। অনাঙ্গ মানে যার কোনো অঙ্গ নেই, অতনু অর্থাৎ যার কোনো তনু নেই। এবং এই মদন দেবের স্ত্রীর নাম ছিল মদন প্রিয়া। এখানে বলতেছে সতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন, মানে প্রকৃতির উত্তাপ প্রেমের উষ্ণতা বাড়িয়ে দেয়। এখানে কবি দেখো, আমাদের যে ষড় ঋতু, এই 6 ঋতুতে কোনো নেগেটিভ কোনো কথা এখানে উল্লেখ করিনি। এখানে প্রত্যেকটা ঋতু যে আমাদের মনে, মানব মনে যে প্রেম ভাব নিয়ে আসে, সেই প্রেম ভাবের উল্লেখ এখানে করেছেন। 6টি ঋতু, 6টি ঋতুই আমাদের মাঝে নতুন নতুন প্রেম ভাব জাগায়। আমরা যখন বসন্তকাল পেলাম, বসন্তকালে যে পরিবেশটা, আহ, যে একটা না শীত না গরম, উষ্ণ ও আর্দ্র যে পরিবেশ, সেই পরিবেশে আমাদের মনেও প্রেম জাগছে। এখন যে গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে যে প্রচন্ড গরম, এই প্রকৃতির উত্তাপেও প্রেমের উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে। কবির কাছে মনে হচ্ছে যে প্রকৃতির যে উত্তাপ আছে, এই উত্তাপ আমাদের যে প্রেম আছে, সুপ্ত বাসনা আছে, এই সুপ্ত বাসনাকে আরো বাড়িয়ে দিচ্ছে। এটি কবির ধারণা। কিন্তু প্রচন্ড গরমে আসলেই শরীর মন উত্তাপ হয় কিনা প্রেমের জন্য, সেটা আমার বোধগম্য নয়। তারপর দেখো, প্লাবন সময়ে ঘন ঘন গরজিত, নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত। প্লাবন অর্থাৎ প্লাবন, সময় অর্থাৎ বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। ঘন ঘন গর্জিত মানে বর্ষাকালে বর্ষাকালে বন্যা বা প্লাবন হয়। নির্ভয়ে বরিশে জল চৌদিকে, চারিদিকে নির্ভয়ে বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়ছে। ফোঁটা ফোঁটা পড়ে পূরিত মানে পূর্ণ হয়ে গেছে, চারদিক বৃষ্টির ফোঁটায় পড়ে পূরিত, পূর্ণ হয়ে গেছে। পূর্ণ হয়ে কিসের রূপ নিয়েছে? প্লাবন অর্থাৎ প্লাবনের রূপ নিয়েছে। এখানে কবি বোঝাচ্ছে বর্ষাকালে ঘন ঘন গর্জন শোনা যায় ও চারিদিকে পানিতে ভরে যায়। ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গায়ে। ভোর, ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গায়ে। এই যে কৈলাসে, কৈলাসে অর্থাৎ হিমালয়ের একটি চূড়া, কৈলাস অর্থাৎ হিমালয়ের একটি চূড়া।
মল্লার রাগ, বর্ষা ঋতুর রাগ বিশেষ। বর্ষা ঋতুর রাগ বিশেষ, এখানে রাগ মানে এক ধরনের গান। রাগ মানে এক ধরনের গান যেটা রাত্রের তৃতীয় প্রহরে গাওয়া হয়। ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গায়, অর্থাৎ বৃষ্টির ধারা যেন মেঘমল্লার রাগের মতো, যা কৈলাস থেকে তিনি শুনতে পাচ্ছেন। চারিদিকে শুনশান নীরবতার কারণে বৃষ্টির শব্দকে মনে হয় যেন হিমালয় পর্বতে গাওয়া মালহার। এখানে বৃষ্টির যে শো শো শব্দ হয় বা ফোঁটা ফোঁটা যে শব্দ শোনা যায়, আমরা অনেক সময় বৃষ্টির শব্দ শুনে শো শো শব্দ হয়, নিজে নিজে গান গায়। মনে হয় যে এই বৃষ্টির শব্দ আমাকে এই গান গাচ্ছে, বৃষ্টির শব্দের মাধ্যমে এই গান ধ্বনিত হচ্ছে। এখানে সেই দিকটি তুলে ধরা হয়েছে। বৃষ্টির শব্দের সঙ্গে যে একটা আলাদা ধ্বনি প্রতিধ্বনিত হয়, এই ধ্বনির সঙ্গে কবি কৈলাসে গাওয়া যে রাতের তৃতীয় প্রহরে যে রাগ বা গান, সেই কীর্তন গানের কথার সঙ্গে তুলনা করছে, এই বৃষ্টির সঙ্গে ওই গানের সঙ্গে তুলনা। তারপরে দেখো, দাদুরি শিখিনি রব অতি মন ভাই। দাদুরি শিখিনি রব অতি মন ভাই। দাদুরি অর্থাৎ স্ত্রীবান, শিখিনি অর্থাৎ ময়ূরী, রব অতি মন ভাই, ভাই অর্থাৎ ভাব জাগায়। মানে বর্ষার যে উচ্ছ্বাস, বর্ষার উচ্ছ্বাসে আমরা দেখি যে আহ বর্ষা এলেই ব্যাঙ ডাকে। আমরা ব্যাঙ ডাকা মানে আমরা বুঝি যে বৃষ্টি হবে বা বৃষ্টি হচ্ছে। এবং আমরা অনেকেই জানি বা শুনেছি যে বৃষ্টি এলে ময়ূর পেখম খুলে নাচে। বৃষ্টি এলে ময়ূর পেখম খুলে নাচে। বৃষ্টি আসার সাথে সাথেই ময়ূর বের হয়ে আসে এবং তার নাচ। ময়ূরের কিন্তু পেখম সবসময় দেখা যায় না। হুটহাট, মানে যখন ময়ূরের ইচ্ছা হবে তখন পেখম বের করে, কিন্তু বৃষ্টি আসলে ময়ূর এমনিতে তার পেখম মেলে ধরে। আর এখানে শিখিনি, শিখিনি অর্থাৎ ময়ূরী, স্ত্রী যে ময়ূর আছে তাকে বলা হচ্ছে। এবার বলা হচ্ছে যে বৃষ্টি আসলে যে স্ত্রী ব্যাঙ এবং স্ত্রীর যে ময়ূর আছে তাদের মধ্যেও যে একটা উচ্ছ্বাস থাকে। মানুষের মধ্যে যেমন একটা আলাদা ভাব জন্মায়, স্ত্রী ব্যাঙ এবং ময়ূরের মধ্যেও তেমন ভাব জাগে। তারপরে দেখো, কীটকুল রব পুনি ঝংকারে ঝংকারে, মানে কীট পতঙ্গেরা বারবার ঝংকার তুলে সুর করে। আমরা যারা গ্রামে বাড়ি তারা হয়তো বা দেখেছো, যখন বৃষ্টি শেষ হয় তখন বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে চারিদিকে একটা নীরবতা শব্দ শুনতে পাওয়া যায়। এই নীরবতার মধ্যে ঝিঝি পোকা ঝিঝি ঝিঝি করে ডাকে, শুধু ঝিঝি পোকার শব্দই শোনা যায়। কবি সেই কীটকুলের ঝংকারের কথা বলেছে। কীট পতঙ্গেরা বারবার ঝংকার তোলে, সেই ঝংকারের কথা কবি তুলে ধরেছেন। শুনিতে যুবক চিত্ত হর্ষিত ডরে। শুনিতে যুবক চিত্ত হর্ষিত ডরে, অর্থাৎ প্রকৃতির সুর মনে আবেগ ও রহস্য তৈরি করে। আইলো শারদ ঋতু নির্মল আকাশে। আইলো শারদ ঋতু নির্মল আকাশে, মানে নির্মেঘ আকাশের কথা বলতেছে। নির্মল আকাশ অর্থাৎ নির্মেঘ আকাশ। দোলায় চামর কেশ কুসুম বিকাশে। এখানে চামর, চামর শব্দের অর্থ কি? চামর কেশ অর্থাৎ গরু, গরুর পুচ্ছ বা কাশফুল। আমরা দেখি যে অনেক পাখা আছে, রাজা বাদশাদের যদি কোনো মুভি দেখি তখন আমরা দেখতে পাই যে রাজার পাশে পাখা দুলায়। ওই পাখা দুলায়, ওই পাখায় কিন্তু আমরা এক ধরনের পশম দেখতে পাই, যেটা ঘোড়ার লেজ বা গরুর লেজ দিয়ে তৈরি। ওটাকে বলা হচ্ছে চামর কেশ। দোলায় চামর কেশ কুসুম বিকাশে, এখানে শরতের হালকা বাতাসে ফুল প্রকৃতি গরুর লেজের মতো দুলছে। মানে শরতের হালকা বাতাসে কাশফুল যেমন দোলে, ঘোড়ার লেজ যেমন দোলে বা গরুর লেজ যেমন দোলে, সেরকম দুলতিছে, সেই কথাটা বলে এখানে কবি বোঝাতে চেয়েছে। তারপর দেখো, নবীন খঞ্জন দেখি বড়হি কৌতুক। নবীন খঞ্জন এক জাতীয় পাখি, দেহি বড়হি কৌতুক, পাখির চঞ্চলতা মনে ভালো লাগে। তারপরে দেখো, উপজিত যামিনী দম্পতি মনে সুখ। উপজিত অর্থাৎ উৎপন্ন, যামিনী অর্থাৎ রাত্র, মানে উৎপন্ন রাত্রে দামি দম্পতি মনে সুখ। এখানে কবি প্রত্যেকটা ঋতুতে দেখো, এখানে আমরা শরৎ ঋতু, শারদ অর্থাৎ শরৎকালে, শরৎকালেও কবি এখানে প্রেম একটা ভাব নিয়ে চলে আসছে। আহ, রাত যেন দম্পতির মুখে মনে সুখ এনে দেয়। মানে শরতের যে রাত আছে, শরতের রাতেও কবির ভাবনা এই শরতের রাতে প্রত্যেকটা দম্পতির মনে সুখ এনে দেয়।
প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায়, মানে বলতেছে হেমন্ত ঋতু পড়ার সাথে সাথে শীত পড়া শুরু করে। প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায়, হেমন্ত ঋতু পড়ার সাথে সাথে শীত পড়া শুরু করে। পুষ্প তুল্য তাম্বুল অধিক সুখ হয়। এখানে তাম্বুল অর্থাৎ পান, মানে এই সময় পান পান খাইতে কবির ভালো লাগে বা মানুষের ভালো লাগে। পানের লতা দেখতেও খেতে ভালো লাগে। শীতের তড়াসে রবি তুড়িতে লুকায়। শীতের তড়াসে মানে শীতের ভয়ে, রবি অর্থাৎ সূর্য, তুড়িতে মানে দ্রুত, মানে শীত যখন শীত পড়া শুরু করছে, বললো যে হেমন্ত পড়ার সাথে সাথে শীত আসা শুরু করছে, এবং শীত আসার সাথে সাথে সূর্য, আমাদের যে সূর্য আছে সেই সূর্য ভয় পায়, শীতকে ভয় পেয়ে লুকিয়ে পড়ে। আমরা শীতকালে দেখতে পারি যে 3 দিন 4 দিন সূর্য ওঠে না। এই সূর্য না ওঠা, এটাকে কবি বলতেছে শীতের ভয়ে কবি লুকিয়ে পড়তেছে, দ্রুত লুকায়, মানে দিন ছোট হয়ে যায়। শীতের তড়াসে লোভী তুড়িতে লুকায়, অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়। এখানে দীর্ঘ রাতের আরামদায়ক সুখ দ্রুতই শেষ হয়ে যায় সেই কথাটা বোঝাচ্ছে। শীতকালে যে দিন ছোট হয় এবং রাত বড়, কিন্তু এত বড় রাতের পরেও দ্রুত শেষ হয়ে যায়, চোখের পলকে রাত পোহায় যায়, মনে হয় যে একটু আগে আমি ঘুমালাম। তারপর দেখো, পুষ্প সজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন। ফুলের মতো আরামদায়ক বিছানা ছেড়ে অন্যান্য পোশাক পরতে ইচ্ছেই করে না। উড়ে উড়ে এক হইলে শীত নিবারণ। উড়ে উড়ে অর্থাৎ আমরা বলি না হুররে হুররে, মানে উৎসব মুখর যে পরিবেশ, সেই একটা উড়ে উড়ে বলতে বোঝানো হচ্ছে সেই উৎসব মুখর পরিবেশ। এক হইলে শীত নিবারণ, সবাই এক হয়ে শীত নিবারণে নেমে পড়ে। কাফুর কস্তুরী চুয়া যাবক সৌরভ। কাফুর কস্তুরী চুয়া যাবক সৌরভ দম্পতির চিত্তিতে চিত্তে চেতন অনুভব। এখানে দেখো কতগুলো শব্দ বলা হয়েছে। কাফুর, কাফুর অর্থাৎ কর্পূর, এক ধরনের সুগন্ধি। কস্তুরী, কস্তুরীও এক ধরনের সুগন্ধি, যেটা হরিণের নাভি থেকে তৈরি করা হয়। যেটা হরিণের নাভি থেকে তৈরি করা হয়। এই হরিণগুলো সচরাচর বন জঙ্গলে পাওয়া যায় না। এই হরিণগুলো যেখানে তুষারপাত হয়, মানে পার্বত্য অঞ্চলে যেখানে তুষারপাত হয়, পর্বতে পর্বতে পাওয়া যায়, হিমালয়ে পাওয়া যায় এক ধরনের হরিণ। সেই হরিণের নাভি থেকে তৈরি হয় কস্তুরী, যেটা রাজা বাদশাদের প্রসাধনী হিসেবে পরিচিতি লাভ করেছিল, বা রাজা বাদশারাই ব্যবহার করতো, তাছাড়া কেউ ব্যবহার করতে পারতো না। চুয়া, চুয়া অর্থাৎ সুগন্ধি। যাবক, যাবক অর্থ আলতা। সৌরভ, চারিদিকে সুগন্ধি ছড়িয়ে পড়ে। শীতকালেও সুগন্ধি পাচ্ছি। দম্পতির চিত্তে চেতন অনুভব, দম্পতির মনে ভালোবাসা তৈরি হয়। আমরা শীতকালেও দম্পতির মনে ভালোবাসা পাচ্ছি। এই ছিল আমাদের কবিতা। এই কবিতায় আমরা একটা জিনিস দেখো লক্ষ্য করেছি, এখানে আমাদের কবি আলাওল ঋতুবর্ণন কবিতায় ষড় ঋতুর কথা উল্লেখ করেছেন। ষড় ঋতুর কথা উল্লেখ করেছেন। এই ষড় ঋতুতে আমরা জানি যে প্রত্যেকটা ঋতুর ইতিবাচক এবং নেতিবাচক দুইটা দিকই থাকে, কিন্তু এখানে ঋতুবর্ণন কবিতায় কবি শুধু ইতিবাচক দিকই তুলে ধরেছেন, কোন ঋতুরই নেতিবাচক দিক তুলে ধরেননি। এবং প্রত্যেকটা ঋতুতেই ঋতুর পরিবর্তনের সাথে সাথে মানুষের যে আহ মানুষেরও যে একটা ভাব আছে, মানুষের যে মন আছে, সেই মনেরও পরিবর্তন হয়, সেটা কবি তুলে ধরেছেন। কিন্তু আরেকটা আহ লক্ষ্য করার মতো বা খেয়াল করার মতো বিষয় হলো, আমরা প্রত্যেকটা ঋতুতে আমরা কবি এখানে প্রেম তুলে ধরেছেন। প্রত্যেকটা ঋতুই প্রেম ভাব, প্রেম এনে দেয় আমাদের মনে। যেমন বসন্তকালে আবহাওয়া ভালো, মনে প্রেম আছে। তারপরে গ্রীষ্মকাল, গ্রীষ্মকালে প্রচন্ড তাপ, ওই প্রচন্ড তাপে দম্পতির মনে উত্তাপ বেড়ে যাচ্ছে। তারপরে আমরা পাচ্ছি বর্ষাকাল, বর্ষাকালেও একই অবস্থা, চারিদিকে নীরব, ওই ঠান্ডা একটা আবহাওয়া, সেই ঠান্ডা আবহাওয়ায়ও দম্পতির মনে একটা সুখ ভাব আসে। তারপরে শরৎকাল, শরৎকালের আবহাওয়াটাও ভালো, সেই আবহাওয়াতেও কবির মনে প্রেম জাগে। আসলে যখন কবি এই কবিতাটা রচনা করেছেন, আহ আমরা অনেকেই বলে, আমি যখন ক্লাস করি স্যারকে বলি, স্যার আমি তো বাংলা ডিপার্টমেন্টে পড়ি, এখনো তো কবিতা লিখলাম না, কবিতা কিভাবে লিখতে পারি? আমার স্যার আমাকে বলে প্রেমে পড়ো, প্রেমে পড়লে কবিতা এমনি এমনি লেখা যাবে। ঠিক তেমনি আমাদের মনে যদি সুখ থাকে, মনে যদি শান্তি থাকে, তাহলে আমাদের যে ডেলিভারিটা আসে সেই ডেলিভারিটাও শান্তি থাকে, সুখ থাকে।
আমি এখন খুব হাসি খুশি আছি। এখন কি আমার মনে কি কোনো বিষাদ ভরা কবিতার লাইন আসবে? আসবে না। এখন আমি হাসি খুশি আছি। আমি এখন যদি লিখতে বসি, হাসি খুশি কোনো লাইনে লিখবো। ঠিক কবিও, কবি আলাউল আমাদের বাংলাদেশ, বাংলাদেশ বলা যাবে না, তৎকালীন ভারতবর্ষে যে ঋতু ছিল, ৬টি ঋতু ছিল, সেই ৬টি ঋতুকে তার পদ্মাবতী কাব্যগ্রন্থে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। এই পদ্মাবতী হলো আলাউলের একটা কাহিনী কাব্য। এটাকে মহাকাব্য বললে ভুল হবে। কেউ কেউ এটাকে মহাকাব্য বলে, তবে পদ্মাবতী কোনো মহাকাব্য নয়। পদ্মাবতী একটি কাহিনী কাব্য, যেখানে ঈশ যেখানে পরমাত্মা এবং জীবাত্মার উল্লেখ পাওয়া যায়। জীবাত্মা এবং পরমাত্মার উল্লেখ, এবং পদ্মাবতী নামের একটা যে রমণী আছে, সেই রমণীকে কেন্দ্র করে, কেন্দ্রীয় চরিত্রকে কেন্দ্র করে আহ সমস্ত ঘটনার আবির্ভাব। এই ছিল আমাদের কবিতা। আমরা কবিতার মূল বিষয়বস্তু পেলাম, যে কবির যে প্রকৃতির বর্ণনা, বাংলাদেশের যে ঋতু, এবং এই ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষের যে মনেরও পরিবর্তন ঘটে, মানুষের মনে যে প্রেম ভাব জাগে, এই প্রেম ভাব কবি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এখানে আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি, যে কাফুর কি, কাফুর মানে কর্পূর, কস্তুরী কি, কস্তুরী কিভাবে তৈরি হয়, তারপরে তাম্বুল, তাম্বুল শব্দের অর্থ কি, এই খুঁটিনাটি এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। ইনশাল্লাহ আমরা যদি একটু খেয়াল করি, তাহলে আমাদের সমস্যা থাকার কথা না। এতক্ষণ যে তোমরা আমার ক্লাস শুনতেছো, এতক্ষণ শোনার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।